বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফির রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একদিকে নির্বাচন নিয়ে আশাবাদ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, বিএনপির মধ্যে আশাবাদটা বেশি। আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন নিয়ে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে অনেকের মধ্যে, যে কবে নির্বাচন হবে সেটা আসলে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তো আমি একটু আপনাদের আশাবাদের জায়গা থেকে বুঝতে চাই যে পরিস্থিতিটা আসলে কি, অথবা ইতিমধ্যেই যদি জুন মাসের থেকে এই পর্যন্ত এসে 14 জনের পর থেকে যদি কোনো নতুন হতাশা তৈরি হয়ে থাকে বা সংশয় তৈরি হয়ে থাকে সেটাও বলতে পারেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের চ্যানেলের তৃতীয় মাত্রার দর্শক শ্রোতাদেরকে, উপস্থিত বিজ্ঞ আলোচক। আসলে আমরা দীর্ঘ অনেকগুলো বছর পার করেছি ভোটাধিকার বাস্তবায়ন করার জন্যে, এবং ভোটের অধিকারের জন্য আমরা পরপর 3টা নির্বাচন আমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারিনি, মানুষের ভোটের অধিকার প্রতিফলন ঘটাতে পারিনি, এবং হত্যা, গুম, খুন, নিপীড়ন, নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশ এমন একটা পরিবেশের মধ্যে গিয়ে পড়েছিল শেষ পর্যন্ত 5ই আগস্টের মধ্যে 2024-এর মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার পালাইতে বাধ্য হয়েছে। এবং এক কথা বলতে গেলে আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়েও আমরা স্বাধীনভাবে চলতে পারছি। তারই মধ্য থেকে আজকে সেই আশাকাঙ্ক্ষার আমাদের যে প্রতীক, আমাদের যে ভোটের অধিকার, সেই জন্য হয়তো আমরা আজকে আবার সেই লড়াইটুকু করছি। কারণ ভোটের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে এই 17 বছর পার হওয়ার পর আমরা আজকে দেখছি আবার ভোট হবে কি হবে না, অনেক ধরনের মানসিকতা আসছে মানুষের মধ্যে, কথাবার্তা আসছে যে ভোট কখন হবে, ডিসেম্বরে হবে না, জানুয়ারি হবে না, ফেব্রুয়ারি হবে বা জুনে হবে। যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা উনি নিজে বলেছিলেন যে ডিসেম্বর থেকে 26শে জুনের ভিতরে হবে। তার পরবর্তীতে যখন নাকি আপনার লন্ডনে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে ওনার একান্ত মিটিং হয়েছে, তারপর উনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উনি আশা দিয়েছেন। সত্য কথা বলতে গেলে শর্ত সাপেক্ষে তো শর্ত আছে, শর্ত থাকবে, শর্ত হয়তো সমাধান হবে, একটা সমঝোতা অবশ্যই হবে। কারণ আমরা নির্বাচন হবে বলেন, হতে পারে, হ্যাঁ নির্বাচন হতে পারে, কিন্তু আমরা বলি হবে, কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা নির্বাচন করতে চাই এবং নির্বাচন এনিহাও নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা বদ্ধপরিকর। কারণ আমরা জনগণের কাছে আমরা কমিটেড যে আমরা আপনাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দেব। এক্ষেত্রে একটু দেরি হতে পারে, আর সেই ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্যে যত ধরনের বাধা আসবে বা আসছে, আমি মনে করি এটা সারা জীবনে ছিল। আপনারা একটা দিন লক্ষ্য করবেন যে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি যে যখনই নির্বাচন দিবে তখনই বিএনপি ক্ষমতা আসবে, সেই জন্য বিএনপিকে যাতে ইলেকশনে না যেতে পারে সেই ধরনের অনেক ধরনের পরিকল্পনা হয়েছে, যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমরা এমনও দেখেছি বিএনপি অংশগ্রহণ করলে হয়তো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে, সেই জন্য বিএনপিকে কীভাবে নির্বাচন থেকে দূরে রাখা যায় সেই পরিকল্পনা হয়েছে। তো এখনও আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন দিলে যদি বিএনপি ক্ষমতা চলে আসে, তাহলে অনেকের দেখা যায় যে এত পরিশ্রম করে লাভকে, বিএনপি তো ক্ষমতা চলে আসবে। আমার কথা হলো, বিএনপি যদি জনগণের ভোটের অধিকার পেয়ে ক্ষমতা আসতে পারে, তাহলে আপনিও কেন পারেন না? আপনি আপনার মতো চেষ্টা করেন না। একবারে যে এখনই আসতে হবে তার কোনো কথা নাই। আপনি আরও না বলাতে সাবলক হন, তারপর আস্তে আস্তে অভিজ্ঞতার লোকে আপনি আপনার যোগ্যতার মাপকাঠিতে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে আপনি যদি ফিরে আসতে পারেন, তাহলে আমরা স্বাগত জানাবো। এখন কথা হলো যে নির্বাচন হবে কি হবে না, এই সংশয় যদি আমরা এখনও থাকি, তাতে করে কিন্তু আমরা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি। যেখানে ধরেন এদেশের শিল্পায়ন যারা করবে, যাদের শিল্প এই দেশে আছে, তারা কিন্তু এক্সপানশন করছে না। অনেক শিল্পপতি দেশে বাইরে অবস্থান করছে, অনেকের রক্ষিত সম্পদ সে তার খরচ করে চলছে, কারণ সে কোনো আশা পাচ্ছে না। আপনি দেখেন, নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু আমি আজকে সুশাসন দিতে পারছি না, নির্বাচনকে লক্ষ্য করে কিন্তু আমি আইনের শাসন বাস্তবায়ন করছি না। নির্বাচনের ডেট ঘোষণা হয়ে গেলে আমি বলে দিতে পারি আপনাকে, মোর দেন 50% আইনের শাসন চেঞ্জ হয়ে যাবে। সে তখন সুশাসন দিকে চলে যাবে। সে তখন বুঝতে পারবে যে একটা দল জনগণের ভোটের মাধ্যমে আসবে, যে বা যারা আসবে, তখন কিন্তু মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। যে লোকটা শিল্পপতি, যে নাকি 20,000 লোকের কর্মসংস্থান দিয়েছে, সে কিন্তু চাচ্ছে আরও 10,000 লোকের কর্মসংস্থান দেওয়ার জন্য, তো সে কিন্তু পাচ্ছে না, কারণ সে
আশ্বস্ত হচ্ছে পাচ্ছেন দেশের ভিতরে যে সুশাসন থাকবে এবং যখন তখন মব জাস্টিস হবে না এবং সেই পরিবেশগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ নির্বাচনকে ঘিরে কিন্তু চেষ্টা করা হচ্ছে এটাকে লেন্দি করা, লঙ্গারিং করা, কাজে এটা তখন আর হবে না। কাজে আমি মনে করব ডেট উল্লেখ করা খুব জরুরি এখন। জি, মিস্টার আব্দুল্লাহ কাফির রতন, আপনি কি মনে করেন, কি দেখছেন, একটু সিচুয়েশন অ্যানালাইসিস আপনার কাছ থেকে শুনিয়েছে। এই ফেব্রুয়ারির মানে প্রথমার্ধে 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু একটা যে আশঙ্কা ছিল, আমরা বিভিন্ন সময় যে আশঙ্কা প্রকাশ করেছি যে নির্বাচন হবে কি হবে না, এই সরকার কি সময় মতো নির্বাচন দিয়ে চলে যাবে কি যাবে না, নাকি অনেক দীর্ঘ সময়ের জন্য আসছে, দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকবে, এই যে একটা আশঙ্কা মানুষের মধ্যে ছিল, সেইটা হয়তো এখনও কারো কারোর মধ্যে আছে, যারা একটু বেশি সন্দেহপ্রবণ তাদের মধ্যে আছে। কিন্তু নির্বাচন যে একটা হবে এইটা কিন্তু হতে হবে, এটা কিন্তু নিশ্চিত। এখন শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারি বলেছে, আগে বলেছিলেন এপ্রিলে হবে, প্রথম বলছেন জুনে হবে, তারপরে এই আস্তে 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 ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু আমি যতটুকু ধারণা করি আমাদের দেশের সব রাজনৈতিক দলই কিন্তু ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল। আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বিএনপিও ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, অন্যান্য দলও নির্বাচন চেয়েছিল। আমরা এখনও মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। এই যে একটা দীর্ঘ লড়াই, একটা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিকে আমরা যাচ্ছি, এক বছরের মধ্যে সরকারের তো যিনি প্রধান অধ্যাপক ইউনূস সাহেব বা ডক্টর ইউনূস, তিনি তো বারবার বলছেন যে আমরা যদি ছোট সংস্কার করি তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিব, আমরা যদি বড় সংস্কার করি তাহলে জুন মাসের মধ্যে নির্বাচন দিব। এখন আমি এই নির্বাচনের জায়গা থেকে মানুষের মধ্যে সবচেয়ে ক্ষুব্ধতার জায়গা যেটা তৈরি হয়েছে, যেই এত রক্তদান, এত মানুষের শহীদ হওয়া, এত মানুষের আহত হওয়া, পঙ্গুত্ব বরণ করা, 25,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এটা একটা মানে ছেলে খেলা না। যেই সংস্কার বা যেই কথা বলে তারা এসছেন ক্ষমতায় বা ক্ষমতা আছেন, সেই সংস্কারের কিন্তু কোনো দেখা এখনও কেউ পায়নি। আমি জানি না কোনো কী সংস্কার তারা করেছেন। তারা যে একটা বছর ক্ষমতায় আছেন এই কথাটা তারা জোর দিয়ে বলুক আমরা এই সংস্কার করেছি। আর যে ঘটনাগুলির কথা বলেন যে আপনার আমাদের মানে ফরেন রিজার্ভ বেড়েছে, এগুলি একটা স্টেবল গভর্নমেন্ট আসলেই এগুলি এমনি বেড়ে যাবে। অনেক মানুষ যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতো তারা পাঠায় নাই, একটা স্টেবল গভর্নমেন্ট আসলে আরও বেশি রেমিটেন্স পাঠাবে, আরও আপনার ফরেন রিজার্ভ বাড়বে। এইগুলি যে বক্তৃতা উনি দিয়েছেন ঈদের আগের দিন যে বক্তৃতা উনি দিয়েছেন, সেইখানে যে অগ্রগতির কথা বলেছেন, যেই সাফল্যের কথা বলেছেন, সেগুলি তো একটা সরকার ক্ষমতা থাকলে এই সাফল্যগুলো এমনিই আসে। কিন্তু যেই মানে মানুষের আকাঙ্ক্ষা ছিল, আমরা 15.5 বছরের শেখ হাসিনার ফেসিবাদী শাসন আমরা দেখেছি, সেইখানে কিভাবে মানুষের উপর নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, সব কিছু আমরা দেখেছি। এবং কিভাবে সবচেয়ে বেশি আমাদের দেশের গরিব মানুষের সন্তানরা তারা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠিয়েছে এবং 20 বিলিয়ন 22 বিলিয়ন ডলার তারা রেমিটেন্স পাঠিয়েছে, সেইটা কিভাবে সাইফন হয়ে বিদেশে চলে গেছে সেটা আমরা দেখেছি। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু মানুষ মানে অনুভব করতে পারছে না। আমার সহবক্তা যিনি বললেন যে আসলে যারা ইনভেস্ট করবে, যারা বিনিয়োগ করবে, তারা কিন্তু এখনও সেই জায়গাটা পাচ্ছে না। এই সরকার ক্ষমতায় এসেছিল মূলত আমরাই তো এই সরকারকে ক্ষমতায় এনেছি, আমরাই গণ অভ্যুত্থানের মধ্যে ছিলাম। গণ অভ্যুত্থানের হয়তো বড় দল বড়ভাবে নেমেছে, আমরা ছোট দল আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা যেই আকাঙ্ক্ষা থেকে এই গণ অভ্যুত্থানটা করলাম, সেইটা কিন্তু গত এক বছরে সেটার কোনো প্রতিফলন কিন্তু দেখা যায়নি। কেন ঘটলো না, মানে কেন হলো না? এটার একটা আমি আরেকবার আপনার এখানে বলেছিলাম যে যারা গণ অভ্যুত্থান করলো তারা কিন্তু ক্ষমতার কাছে যেতে পারলো না। যারা গণ অভ্যুত্থান থেকে দূরে ছিল, যারা বিদেশে ছিল, যারা ড্রয়িং রুমে বসে টেলিভিশনে গণ অভ্যুত্থানের কাহিনী দেখেছে, মারামারি দেখেছে, মানুষের আত্মদান দেখেছে, মানুষের জীবনদান দেখেছে, মানুষকে হত্যা করা দেখেছে, তারাই ক্ষমতায় আসে। ফলে তারা যেই আকাঙ্ক্ষা থেকে আমরা গণ অভ্যুত্থানটা করেছিলাম যে এই একটা ফ্যাসিস্ট সরকার চলে যাবে, যারা মানে যে সরকারের প্রধানমন্ত্রীর সহকারী 400 কোটি টাকা মালিক হয়ে যায়, প্রধানমন্ত্রী সেটা সগর্বে টেলিভিশনে বলেন, সেই রকম একটা রাজত্ব থেকে আমরা মুক্ত পাব। কিন্তু সেই কাজটা কিন্তু
চাক্ষুষ হয়নি, দৃশ্যমান হয়নি। তারপরেও আপনি- যে দাবিগুলি ছিল যে যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে তাদের শাস্তি দৃশ্যমান হওয়া দরকার। আপনি প্রফেসর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতার কথা উল্লেখ করছিলেন এবং সেই বক্তৃতায় কতগুলো প্রসঙ্গ, যেমন ধরেন বা সরকার কিছু আপনি বলছেন কিছু ডেলিভার করছেন, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে রাখাইনে হিউম্যান করিডোর বা চ্যানেল, সেই জায়গাটা আবার ধরেন পোর্ট বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দেয় এবং প্রফেসর ইউনূস তার বক্তৃতায় বলেছেন যে এটাকে যারা বাধা দিবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এই জায়গাটাই আমি আসছিলাম যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা প্রফেসর ইউনূস সাহেব দিতে পারেন নাই, ডেলিভারি করতে পারেন নাই। কিন্তু আমরা যেটা চাই না, দেশের মানুষ যেটা চায় না যে আমাদের পোর্ট যেটা লাভজনক সেটা আমাদের ব্যবস্থাপনায় আমরা কেন চালাতে পারবো না। প্রফেসর ইউনূস সাহেব এটা বলেছেন যে প্রতিহত করা হবে, উনি তো প্রতিহত করতে পারেন নাই। আমরা গত 27-28 জুন বামপন্থী দলগুলির নেতৃত্বে যে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের নামে আমরা যেই রোড মার্চ করলাম ঢাকা টু চট্টগ্রাম বন্দর পর্যন্ত, কোথায়? কারণ এটা জনগণের দাবি, জনগণ তো এটার বিরুদ্ধে না, ফলে কে প্রতিহত করবে? কিছু গুন্ডা দিয়ে, কিছু হুলিগান দিয়ে, কিছু অদেশপ্রেমিক লোক দিয়ে আমাদেরকে প্রতিহত করবে? সেই কাজটা তারা পারে নাই। আর রাখাইনে করিডোর দেওয়ার বিষয়টা তো আমি কেন, বাংলাদেশের প্রতিটা মানুষকে প্রতিবাদ করা দরকার। কারণ আমরা যে যুদ্ধের মধ্যে নাই, ওইরকম একটা যুদ্ধের মধ্যে আমাদের দেশকে কেন আমরা জড়াবো? আমরা আমাদের চেয়ে মানবিক কারা? আমাদের চেয়ে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, বাংলাদেশের মানুষের চেয়ে মানবিক কারা? আমরা 17 লক্ষ রোহিঙ্গাকে আমরা কত বছর ধরে আমরা 17 সাল থেকে তাদেরকে আমরা রাখছি আমাদের দেশে। আমাদের চেয়েও মানবিক তো কেউ না। ফলে মানবিক করিডোরের নামে এখানে ইউএন বাহিনীর পরে আমেরিকান বাহিনী, তাদেরকে জায়গা করে দেওয়ার যেই চক্রান্ত, সেই চক্রান্ত অবশ্যই আমরা মানব না। আরেকটা হচ্ছে যে কাতারের সমরাস্ত্র কারখানা করার যেই ইপিজেডে করার কথা বলা হচ্ছে, আমাদের ইপিজেড তো সেরকম নিশ্ছিদ্র না। ইপিজেডে যেই পণ্য তৈরি হয়, আমরা ঢাকার বাজারে সেই পণ্য দেখি, আমরা শার্ট প্যান্ট যা যা তৈরি হয়, ইভেন কি গলফ স্টিকও আমরা ঢাকার বাজারে কিনতে পারি, চিটাগাং ইপিজেড তৈরি হয়। ফলে চিটাগাং ইপিজেডে যখন সমরাস্ত্র কারখানা হবে, সেই কারখানার যে যন্ত্রাংশ ঢাকা এসে পড়বে না, আর কিছু বুদ্ধিমান লোক যে ওই যন্ত্রাংশ দিয়ে সমরাস্ত্র তৈরি করবে না, সেটা তো আমরা নিশ্চয়তা দিতে পারছি না। ফলে আমরা কেন আমাদের দেশের উপরে এক ধরনের সংকট টেনে আনবো? প্রফেসর ইউনূস যে কথাগুলি বলছেন, সেইগুলি যেই সংকট নাই আমার, সেই সংকটকে আমাদের কাছে টেনে আনার জন্য কথা বলছেন। ইঞ্জিনিয়ার বকুল। জি, আসলে কতগুলো আননেসেসারি প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব সর্বতভাবে। এখন সবচেয়ে বড় কাজ হলো যেটা নির্বাচন দেওয়া। আমরা নির্বাচনকে দূরে নেওয়ার জন্য অনেকগুলো, কিন্তু নির্বাচনের জন্য ওই যে শর্ত, যে পর্যাপ্ত পরিমাণে সংস্কার এবং বিচার কার্যক্রম, এগুলো তাহলে নির্বাচন এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলেই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে পারে। তো আপনি কি দেখেন সেই সব জায়গায় অগ্রগতি? না আমি বিচার সংস্কার বা নির্বাচনের প্রস্তুতি? এখানে বলেছিলাম একদিন যে সংস্কার করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, কিন্তু কোন সংস্কারটা করছে সেটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করছি না। আর আমি আগে একটা বলছিলাম যে মুখে মুখে সংস্কার, অন্তরে স্বৈরাচার। আসলে কিন্তু প্রকৃতপক্ষে সেই ভাব নিয়ে কিন্তু এগোচ্ছিল এবং এখনও বোঝা যাচ্ছে সেটা। তা আমি মনে করি যে আসলে ওইটা হলে কিন্তু আমাদের সেই অর্জনটা, আমাদের 24শে জুলাইয়ের যে অর্জনটা, সেটা টোটালি ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা সবাই সোচ্চার আছে এখানে, যারা এগুলো হতে না পারে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার হবে, হতে থাকবে, একটা পর একটা হতে থাকবে। আজকে দেখেন যেসব সংস্কার নিয়ে কথাবার্তা বলছেন ওনারা এই সংস্কারগুলো শুধুমাত্র হয়তো বা সামাজিক, আর্থসামাজিক, আইনি অথবা বিচার জটিলতা এসব কিছু নিয়ে, বা ইলেকশন। আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বাংলাদেশে করবেন, ওই যে ভাই যে কথাটা বললো যে ইপিজেড করছেন, ইপিজেডের পণ্য আমার গ্রামের বাড়িতে চলে আসছে বা অন্য জায়গায় চলে আসছে, তাহলে আমার লোকাল প্রোডাকশন যারা করছে তারা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। কারণ ইপিজেডে সে একটা স্পেশাল বেনিফিট পেয়ে কিন্তু সে পণ্য উৎপাদন করছে, তার রেট কম, কিন্তু লোকাল বাজারে যারা প্রোডাকশন করছে তারা কিন্তু লোকাল বাজার ছাড়তে পারছেন, তাদের জন্য এটা এফেক্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য বলি, এই যে একটা ইপিজেড এখানে হচ্ছে, বিদেশি কোম্পানি করছে, এটা কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের তার সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য বা আমার নিরাপত্তার জন্য, তার পণ্য আসবে, কাঁচামাল আসবে, তার নিরাপত্তায়, আমাদের নিরাপত্তায় এটা চলে যাবে, দেশে ঢুকতে পারবে না। এগুলো কখন ঠিক থাকবে? যখন নাকি দেশের ভিতরে একটা আইনি শাসন থাকবে। যখন আপনি আপনার এই ইপিজেডের গেট থেকে যখন নাকি মাল চলে আসবে আমার লোকালি, তখন আপনি কীভাবে ফেরাবেন? কাজে এইগুলোর জন্য দরকার সুশাসন। এই সুশাসন নিশ্চিত করতে গেলে তো আপনার দরকার ইলেকশন।
সেই ইলেকশনের মাধ্যমে যখন একটা গভর্নমেন্ট আসবে তখন সে চিন্তা করবে যে আমার লোকাল পণ্যের মূল্যায়ন করতে হবে, আমার বিদেশি পণ্য যেটা আসছে বিদেশ র মেটেরিয়াল এসে পড়াশোনায় বিদেশে চলে যাবে, সেটা আলাদা একটা ক্রাইটেরিয়া মেনটেন করে যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন সবসময় সবাই খালি নির্বাচন করছে, নির্বাচনকে পিছানো বা সংস্কার করছে, এরকম সামথিং। কিন্তু দেশের মানুষ যে এখন চাকরি হারাচ্ছে, 50 লক্ষ লোক চাকরি হারিয়েছে, আরও 50 লক্ষ হারাবে এই 1-2 মাসে। কারণ এই মাসে বাংলাদেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এত নিচে নেমে গেছে, সাধারণ আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করেন, তার সেল 3 ভাগে 1 ভাগ ডাউন হয়ে গেছে। কেন? মানুষ রেস্টুরেন্টে গিয়ে খাবে কীভাবে? সে তো বাজার করে খেতে পারছে না, সে তো চাকরি হারিয়েছে অনেকে। তাহলে মানে কি, আমি চিন্তা করছি খালি নির্বাচনটা পিছানো এবং সংস্কার করা। আমি সংস্কার করব কার জন্য, কোথায় করবো, কী জন্য করব, আর সংস্কারটা আমি কখন কাজে লাগাবো? আমার দেশের মানুষকে তাকে বাঁচতে হবে। আমার তো শিল্পনীতি বা শিল্প উন্নয়নের জন্য আমাকে তাড়াতাড়ি নির্বাচন দিলে এটা সম্ভব হবে। কারণ আমার এই ব্যবসায়ীরা কিন্তু মাঠে নামতে পারছে না। যে লোকটা নিজে এক্সপানশন করতে পারে সে স্তব্ধ হয়ে গেছে, যে একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে চালাতে পারে সে এখন চালাতে পারছে না। কারণ ডলার ডিভ্যালুয়েশন দিন দিন বাড়ছে প্রত্যেকটা সেক্টরে। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে ডিভ্যালুয়েশন হচ্ছে, সেই ডিভ্যালুয়েশনের ভ্যালু কিন্তু দেওয়া হচ্ছে সাধারণ জনগণকে। মূল্য বেড়ে যাচ্ছে, কাঁচামালের মূল্য বেড়ে যাচ্ছে, সব কিছু দাম বেড়ে যাচ্ছে। এই জন্য আমি বলি যে আসলে সুশাসন নিশ্চিত করতে গেলে কিন্তু প্রত্যেকের দরকার আগে সবগুলো পয়েন্টকে রাইজ আপ করা। কিন্তু আমরা একটা দিকে আছে শুধুমাত্র, এখন আমরা ওই নীতিতে যাচ্ছি না। আপনি রেমিটেন্স পাচ্ছেন 14%, আর বাকি তো 78% দিচ্ছে আমাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি মানে ভেঙে পড়ে, যেভাবে ভেঙে পড়েছে, তাহলে আপনি দেশ ঘুরে দাঁড়াবে কীভাবে? এটা সম্ভব না। আলটিমেটলি কিন্তু এফেক্ট হচ্ছে গিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে, যে শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, তারা বেতন পাচ্ছে না। অনেক কোম্পানি 3-4 মাস 6 মাস বেতনই পাচ্ছে না, তাহলে চালাবে কীভাবে প্রতিষ্ঠানগুলো? তাহলে আমাদের যেমন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব গত মাসে যখন আমাদের সাথে মিটিং করেন, তখন কিন্তু উনি এগুলো নিয়ে অ্যানালাইসিস করছেন যে এটা কেন হচ্ছে। আপনি ভাবতে পারবেন না যে ক্ষমতায় আসেনি আমরা, কিন্তু এখনই উনি প্ল্যান করছেন যে এই ফলিং হচ্ছে কেন কন্টিনিউয়াসলি, আর এখান থেকে উত্তরণের পথ কী হতে পারে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমরা অনেক অ্যানালাইসিস করে এগুলো একটা রোডম্যাপ তৈরি করছি। তো একটা কথা বলতে গেলে যে সে মায়াটা লাগে, কিন্তু একটা রাজনীতিবিদের মায়া লাগে। সে যে দায়িত্ব পাইলে সে কীভাবে এটা ঘুরে দাঁড়াবে সে তারই মায়া লাগে। ওই যে বললেন না যে যারা বিদেশে থাকে, ডুয়েল পাসপোর্ট নিয়ে অবস্থান করছেন বাংলাদেশে, ডুয়েল ভিসা নিয়ে বা ডুয়েল ইমিগ্রেশন মানে নাগরিকত্ব নিয়ে, তারা কিন্তু আসছেন ফ্লাই করে কাজ করে আবার চলে যাবেন, তাদের জন্য কোনো আসে যায় না। একটা সংস্কার যদি রং সংস্কার হয়ে থাকে, সেই সংস্কারের জন্য কি আপনি আবার যে ক্ষতিগ্রস্ত হলো মানুষ, সেই ক্ষতিটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? আজকে এনবিআর দেখেন একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, যে এনবিআর আজকে বাজেট ঘোষণার আগে তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাদের 10 দিন যদি বন্ধ থাকে তাহলে কত শত কোটি টাকা আমার চিটাগাং পোর্টে জরিমানা দিতে হচ্ছে যারা মাল আমদানি করেছে, মালামাল যারা আমদানি করেছে। আর সেই রেটটা তো পড়বে গিয়ে পণ্যের উপরে, তাদের ধর্মঘটের জন্য। আর এই রেটটা যখন পড়ে জনগণের উপরে, তখন তাদেরকে কাঁচামাল কিনতে গিয়ে খরচ বেশি দিতে হবে। তার মানে এখানে দেখেন আপনি প্রবলেম কিন্তু সৃষ্টি হয়েছে সংস্কার নিয়ে। এই জন্য বলি যে সংস্কার কখন কোন সময় কোন জায়গায় করতে হবে সেটা কিন্তু ভেবে চিন্তা করতে হবে। কারণ একটা নির্দেশে কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে, একটা চেইন অফ প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই জায়গায় বলি যে আসলে ওনারা যেসব প্রবলেম সৃষ্টি করছেন সংস্কার করে সব সংস্কার নামাই দিলে তো দেশই তো ধ্বংস হয়ে যাবে। আরেকটা বড় যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন, যে দেশে আইনের শাসন তো সেই অর্থে কার্যকর করা যায়নি, বরং একটা মব কালচার শুরু হয়েছে যেটা আইনের শাসনের বিপরীতে। রাইট, এই যে মব কালচার আপনি দেখেন, এই মব কালচারটা ইমিডিয়েট শেষ হয়ে যেত যদি নাকি 3 মাসের ভিতরে টোটালি যদি একটা আইনের শাসনের জন্য চাপ দেওয়া হতো। আপনি মনে করেন এত বছরের দুঃশাসন, সেখানে কিন্তু আপনি হঠাৎ করে আপনার সুশাসন আনতে পারবেন না, রাইট? কিন্তু এখন তো আর দুঃশাসন করার কোনো স্কোপ নাই। কিন্তু যারা রাস্তাঘাটে এখানে সেখানে যাকে তাকে, ধরুন আমার জানা মতো আমি একটা ব্যাংকের মালিকই বলি, 8টা ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু সে আসছে না দেশে। তার কথা হলো যে আমাকে রাস্তায় একজন লোক যদি একটা চট থাপ্পড় মারে, আমি বিচার টাকা চাইবো কার কাছে? সে তো আমাকে বিচার করার কেউ নাই। তার মানে কি আমি অপমানিত হলে তো আমার ফ্যামিলি অপমানিত, আমার বিজনেস অপমানিত, আমি আর দেশ থাকবো না। তার চেয়ে ভালো আমি আগে বাইরে থাকি। এই যে মানুষের মধ্যে এই যে মব কালচার সৃষ্টি হয়ে গেছে, এই মব কালচারতে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, কাউকে না কাউকে কোথাও না কোন জায়গায় আপনি দেখছেন আওয়ামী লীগের সাথে একটা ছবি আছে, ধরে রাস্তা আপনি তাকে মব জাস্টিস করছেন কেন? হয় তাকে আইনের কাছে তুলে দেন আপনি। এখানে আওয়ামী লীগের সঙ্গে ছবি থাকলে কি অপরাধ আছে? না, থাকলে অপরাধ। কান্না ছবি বাংলাদেশে আছে, এমন একটা সমাজে বসবাস করি, কার না আছে? এখনো এই প্রফেসর ইউনূসেরও আছে, বেগম জিয়ারও আছে, তারেক রহমানেরও আছে, সবারই আছে। কিন্তু এখনো এই রেওয়াজটাই আছে যে একটা ছবি থাকলে সে খারাপ। তার মানে কি আমরা কোন জায়গায় এই সমাজটাকে নিয়ে চালাচ্ছি? আমরা এখনো মানুষকে সেখানে ফিরে নিয়ে আসতে পারিনি। কারণ এই দেশে
ধরেন সাধারণ পাবলিক তো অনেক আছে যারা নাকি সমর্থন করতো বা কোনো এক প্রয়োজনে কোনো এক এমপির কাছে গেছে, তার বলে কিছু অপরাধ করে ফেলছে, তো তাকে যেতে হয়েছে, কাউকে না যেতে হয়েছে, কিন্তু দেখেছে তা নিয়ে একটা মব জাস্টিস হয়ে গেল। যখন তখন যার মতো করে যখন কোনো আইনটাকে নিজের হাতে তুলে নেবে, তখন কিন্তু আপনাদের সুশাসন করতে পারবে। মিস্টার রতন, না, যারা বলছেন যে সংস্কার করে আমরা নির্বাচন দিব, যে শর্তের কথাগুলি বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এই শর্তগুলি পালন করতে হবে, তো এখন আমি প্রশ্ন করতে চাই, আপনি সংস্কার বললেন, কি সংস্কার করবেন সেইটাই তো আপনি বলতে পারছেন না, সেইটাই তো আপনার কাছে নাই। এক বছরও যদি এতগুলো কমিশন হলো, একটা ঐকমত্য কমিশন হলো, এতগুলো সংস্কার কমিশন হলো, 15টা। আমি এটা একটা মৌলিক কথা বলি, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে আমরা একটা শুনতাম, এগুলি তাদের যারা ছিল মাইক্রো ছিল, তারা বলতো যে মানে উন্নয়নের যে দরকার একটা স্থায়ী সরকার এবং শেখ হাসিনা সরকার, এই জন্য কী করতে হবে, 2041 সাল পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আজকে যারা সংস্কার বলছেন তাদের বক্তব্যটা ওই একই রকম, যে ইউনূস সাহেব ক্ষমতায় না থাকলে সংস্কার হবে না। এইটা তো ওই ফেসিবাদী আমলে ফেসিবাদের যারা সমর্থক ছিলেন, যারা মানে মাইক্রোফোনের কাজ করেছেন, তারা বলতেন। এখন ইউনূস সাহেবের মতো একজন সারা পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন একটা ব্যক্তি, যার পৃথিবীর সব দেশেই তার সমর্থকরা আছে, মানে ওই দেশের মানুষরা আছে, তিনিও যদি মনে করেন যে আমি ছাড়া সংস্কার আর কেউ করতে পারবে না, সেটা হবে খুবই দুঃখজনক বিষয়। আমরা খুবই গুরুত্বের সাথে বলেছিলাম যে সংস্কার করেন, সংস্কারের জন্য আপনি কমিটি করেন, অসুবিধা নেই, ঐক্যমত্য তৈরি করেন, একটা ঐক্যমত্য সনদ ঘোষণা করেন, এবং আপনি সনদ ঘোষণার সময় প্রত্যেকটা দলের কাছ থেকে আপনি অ্যাপ্রুভাল নেন এবং তাদেরকে ওইটা স্বাক্ষর করতে বলেন, যেটা তাদের উপর অব্লিগেশন হিসাবে পরবর্তীতে আসবে, যাতে ওইটা বাস্তবায়ন না করলে তারা মানে জনগণের কাছে এক ধরনের অব্লিগেট হবে যে না, আমি এটা মানে ঐক্যমত্য হয়েছিল, এখন আমি করছি না। তো সেই ধরনের একটা ঘটনা তো ঘটানো যাবে। আমি একটা সংস্কারের কর্মসূচি নিব, তারপর আমি সেটা বাস্তবায়ন করব, এইটা যদি হয় তাহলে এটা বেশি আশাবাদ হয়ে যায়। কারণ একটা অনির্বাচিত সরকারের পক্ষে অনেক সংস্কারই করা সম্ভব না। আবার নির্বাচিত অন্য যারা তারা বলে নির্বাচিত অনেক কিছু করতে পারবে না, পপুলিজমের কারণে করতে পারবে না। কিন্তু মানুষ তো, আপনি যখন এই সনদটা তৈরি করবেন, এই সনদের বাইরে যদি কোনো কিছু প্রপাগেট করার চেষ্টা করে কোনো রাজনৈতিক দল, জনগণ তো নিবে না। জনগণ বলবে যে তুমি তো স্বীকার করেছো, তুমি এটা করবা। যেমন ধরেন কেউ যদি আজকে যেই সংবিধান সংশোধনের যে বিষয়গুলি আসছে বা নির্বাচনী ব্যবস্থা সংশোধনের যে বিষয়গুলি আসছে, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই প্রশ্নটা আসছে, এইটা আমরা যদি মেনে নেওয়ার পরে যদি তারা এসে ক্ষমতায় এসে 3য়বারের জন্য ক্ষমতায় যায়, তখন তো দেশের মানুষ এটা মানবে না। ফলে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আপনি এটা এইটুকুতে থাকলে যদি হইতো, যেমন 91 সালে যে এই তত্ত্বাবধায়ক সরকার হয়েছিলেন, রহমান সোবহান সাহেব বাংলাদেশের তাবৎ সব জ্ঞানী ব্যক্তিদেরকে জড়ো করে এরকম বিশাল ভলিউমের 6 ভলিউমের একটা প্রস্তাব তৈরি করে দিয়ে গেছেন। সেটা দিকে কেউ ফিরে তাকায় নাই, এটা ঠিক, কারণ ওইটা আসলে কোনো কনসেনসাস তৈরি হয় নাই। যারা ক্ষমতা আসে তারাও ওইটা হয়তো উল্টায় দেখে নাই, এবং যারা রচনা করেছে পরে তারাও কোনো ধরনের, যেহেতু তাদের কোনো রাজনীতিতে বা ইয়েতে স্টেক ছিল না, তারাও এটাকে প্রেশারাইজ করতে পারেনি। কিন্তু আজকে যেটা হচ্ছে, আজকে সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে বারবার আলোচনা করার মধ্য দিয়ে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিছু থাকবে ঐক্যমত্য তৈরি হবে, কিছু ঐক্যমত্য তৈরি হবে না, সেটাও জনগণ জানবে যে এই বিষয়গুলিতে ঐক্যমত্য তৈরি হয়েছে, এই বিষয়গুলিতে ঐক্যমত্য তৈরি হয় নাই। সুতরাং ঐক্যমত্য যেগুলিতে তৈরি হয়েছে, সাধারণ বিষয় যেগুলিতে ঐক্যমত্য তৈরি হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আপনি একটা সনদ তৈরি করেন, সেটা সবাই সাইন করুক। এখন জুলাই সনদ বলে একটা জিনিস হলো আসতেছে, সেইটা ঠিক কী জিনিস সেটা জানা যাচ্ছে না। কিন্তু আবার এই জুলাই সনদ পাঠ করবে বলে একটা রাজনৈতিক দলের আহ্বায়ক, তাহলে সেইটা যে এটা 24 সালের জুলাই মাসে হলে কেউ আপত্তি করতো না, 25 সালের জুলাই মাসে যদি সেটা আমি আপত্তি করব। আমিও তো একজন সংগঠক ছিলাম জুলাই গণ অভ্যুত্থানে। ফলে এখন কি ক্যাপাসিটিতে উনি এই সনদটা পাঠ করবেন? ফলে যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে নির্বাচনে, সেই লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। তাহলে কি হবে? এই জুলাই সনদ হবে হচ্ছে ওই দলের ইলেকশন ম্যানিফেস্টো।
নির্বাচনী ইশতেহার কিন্তু তারা তো চাইছে যে সব দল তাতে সম্মত হতে হবে। না, তাহলে তো আপনাকে এমন একজনকে এটা করতে হবে যিনি মানে কোনো দলের সাথে নাই, রাজনৈতিক দলের সাথে নাই, যিনি এটা পরে রাজনৈতিক নির্বাচনের জন্য ব্যবহার করতে না পারেন। আপনি যদি কেউ ব্যবহার করতে পারে তাহলে তো আমি বলবো যে আমার যে লেভেল প্লেইং ফিল্ড সেটা তো শুরুতেই ক্ষুণ্ণ হয়ে গেছে। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকার এমন কোনো ক্রাইসিস তৈরি করবে না যে ক্রাইসিসটা আবার মানে যে ঐক্যমত্যটা তৈরি হবে সেটা আবার বিচারের ক্ষেত্রে কোনো অগ্রগতি দেখেন? মানে সেটাও বলা হচ্ছে যে পর্যাপ্ত। আমি আপনি এখানেই বুঝছিলাম যে বিচারের ক্ষেত্রে অগ্রগতি কিভাবে হবে যদি শুরুটাই আপনার নিয়তেই যদি খারাপ হয়। আপনার যেই মানে ট্রাইব্যুনালে এটা বিচার হচ্ছে, সেই এখন যে ট্রাইব্যুনালের যিনি হচ্ছেন হলো চিফ প্রসিকিউটর, তিনি তো ছিলেন হলো ওই মানে এই কাউন্সিলে হলো বিরোধী পক্ষের লোক ছিলেন, একটা রাজনৈতিক মতাদর্শের লোক ছিলেন। তাকে যদি আপনি আজকে ধরেন, উনি আমি স্পষ্ট করে বলতে চাই উনি তো জামাত ইসলামের লোক ছিলেন এবং জামাতের নেতাদেরকে হলো মুক্ত করা, এখন পরবর্তী এবি পার্টিতে জয়েন করেছিলেন, কিন্তু জামাতের নেতাদের মুক্ত করার জন্যই তো উনি লড়াই করেছেন। আজকে সেই লোকটাকে যদি আবার মানে আওয়ামী লীগের নেতাদের বিচার করার জন্য ব্যবহার করা হয় তাহলে শুরুতেই তো এটা আপনার প্রশ্নের সম্মুখীন হবে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লোককে হলো প্রসিকিউটর করেছেন, ফলে জিনিসটা আগাচ্ছে না। কিন্তু আমরা তো চাই যে এই যে এত মানুষ মারা গেল, এত বঙ্গুত্ব বরণ করলো, এত নির্বিচার হত্যা হলো, সেগুলির বিচার হতে হবে। সুতরাং বিচারকে যদি নিরপেক্ষ করতে হয়, আমি আগেও বলেছি এখনও বলছি যে একটা নতুন ট্রাইব্যুনাল করতে হবে এবং যারা মানে দেশের যারা সম্মানিত যারা আছে তাদেরকে সম্পৃক্ত করেই সেই বিচারটা করতে হবে। এখন হচ্ছে বিচার খেলা, সেই বিচারের কোনো তো গ্রহণযোগ্যতা পাবে না। দেখা যাবে যে এই বিচার হচ্ছে, কিছুদিন পরে সারা পৃথিবীতে প্রচার হবে যে এই বিচার হচ্ছে হলো একপাক্ষিক অথবা প্রহসনের বিচার হচ্ছে। ফলে বিচারের বিষয়ে আমি কোনো মানে হয়তো তারিখ হচ্ছে যে অমুক তারিখে হলো এইটা ইয়া হবে, কোর্টে হলো ইয়া হবে, কিন্তু সেইগুলিতে মানুষের মধ্যে কোনো আস্থা তৈরি করছে না যে আসলে বিচারটা হবে, সেই ধরনের কোনো আস্থা তৈরি হচ্ছে না। মব কালচার নিয়ে আপনি কিছু বলবেন? মব কালচার নিয়ে আমি অবশ্যই বলবো, কারণ হচ্ছে মব কালচার হলো মব ভায়োলেন্স। মব ভায়োলেন্সটা খুবই উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করার জন্য একটা মব। কারা করছে এটার জন্য প্রধানত আমি দায়ী করব যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশেই চায়নি, এখন তারা বাংলাদেশ শাসন করার অধিকার চাচ্ছে। এটা তো নৈতিক প্রশ্ন। আপনি বাংলাদেশ চান নাই, আপনি বাংলাদেশ শাসন করার অধিকার চাচ্ছেন। ফলে তারা নানা রকম মব তৈরি করছে, তারা নানাভাবে ধর্মের নামে তৈরি করছে, হ্যাঁ, মেয়েদের বিরুদ্ধে মব তৈরি করছে। ওদিন মিরপুরে দেখলাম একটা মেয়ে জিন্স পরে যাচ্ছে, তার বিরুদ্ধে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং তার পুরো শরীরে পানের পিক ছুঁড়ে মারা হয়েছে। এখন বাংলাদেশের মানুষ কি পোশাক পরবে, কি খাবে, কিভাবে চলবে, কি জীবনযাপন করবে, এইটা কি কেউ নির্ধারণ করে দেবে? এই মব ভায়োলেন্স তো আমরা অবশ্যই মানব না। আসলে এই মব ভায়োলেন্সটা বেসিক্যালি আমি একটা সিম্পল একটা এক্সাম্পল আপনাদের, যখন 32 নম্বরে মব ভায়োলেন্স হলো তখন দেখা গেল আমরা 5ই আগস্টের পরে কিন্তু মব ভায়োলেন্স যখন শুরু হলো আস্তে আস্তে কিন্তু একটু কন্ট্রোলিংয়ে চলে গেছিলো। যখন 32 নম্বর হলো তখন ইমিডিয়েট পরের দিন থেকে দেখা গেল আমার এলাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন স্থাপনাতে কিন্তু আবার আগুন লাগানোর একটা প্রভাব শুরু হলো। তো মানে কি, একটা সেন্টারে একটা মব ভায়োলেন্স হইলে সেটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি এটাকে ছড়ায় যায় সারা বাংলাদেশে। কিছু কিছু স্পর্শকাতর জিনিস আছে যেগুলোতে টাচ করলে এগুলো কিন্তু ছড়ায় যায়। এগুলো বোঝা উচিত, সরকারকে বোঝা উচিত। আমি কি বলবো, আমি নিজে একটু আশ্চর্য যে সিটি কর্পোরেশনের বোল্ডোজার নিয়ে এসে এই কাজটা করা, এটা আসলে সরকারও দেখেনি। এবং আপনি দেখেন তো কোন একটা মব জাস্টিস নিয়ে সরকার কোনো কথা বলেছে বা কোনো বিচার করেছে? একটাও না। সরকার কেউ এটাকে প্রেসার গ্রুপ বলছে, তারা তো মব বলছেন না। না, প্রেসার গ্রুপ তারা বলছেন তাদের অনেক হতাশা ছিল, তাদের হতাশা ছিল, তারা নিপীড়িত নির্যাতিত, সামনেও তারা আশা দেখতে পাচ্ছে না, সো তাদের মধ্যে তারা না আশা দেখতে পাচ্ছে না। সরকার সেখানে ব্যর্থ, সরকার সে আশা দিতে পারছে না, বা সরকার এত অনেক মাসের পরেও 1 বছরও সরকার সেই মানুষের কাছে সেই জায়গায় পৌঁছতে পারেনি। সরকার যদি সেই জায়গায় পৌঁছতে পারতো, মানুষের আশার জায়গায় পৌঁছতে পারতো যে আমরা কিছু করব না, সরকার তো করছে। সরকার তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটা জিনিস রেজাল্ট দিচ্ছে যে হ্যাঁ এখন সামনে একটা সুন্দর দিন আসতেছে, সরকার সুন্দর ইলেকশন দিচ্ছে, সুশাসন আছে, আমরা কিছু করলে, বেআইনিভাবে করলে আমরা বিচারের সম্মুখীন হতে হবে আমাকে। সরকার তো সেটা করতে পারছে। যদি করতে পারতো তাহলে কিন্তু আজকে সারা বাংলাদেশে কিন্তু যেখানে সেখানে তা হতো না। আজকে আপনি
এই ডাকার জন্য কিন্তু গ্রামাঞ্চলে সেই জিনিসগুলো হচ্ছে। কথায় কথায় কিন্তু ও তো আওয়ামী লীগ, কথা কথা ও তো আওয়ামী লীগ, চা স্টলে গিয়ে মারামারি শুরু করে দিচ্ছে, হ্যাঁ ও তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা গালিতে পরিণত হয়ে গেছিলো, যেখানে সেই গালিটি কিন্তু এখন দিচ্ছে, দিয়ে দিয়ে কিন্তু যাকে তাকে কিন্তু আপনাকে হেনস্থা করছে। এখন আমার প্রশ্ন হলো যে মানুষের জীবনে অনেকে অনেক ধরনের ধারস্থ হইতে হয়, অনেকবার অনেকে চলতে হয়, সমাজ চলতে গেলে অনেকে এমনকি আত্মীয় স্বজনের একটা মধ্যে একটা সম্পর্ক থাকে। কিন্তু আমার কথা হলো যে আমার ক্ষতি করেনি, যে আমাকে গুলি করেনি, যাকে মারেনি, যে আমাকে মামলাগ্রস্ত করেনি, যে লোকটাকে আমাকে হেনস্থা করেনি এবং সুন্দর জীবন সুন্দর চলেছে, তার জন্য আমি যাচা বাছা না করে যাকে তাকে যখন তখন আমি, এখানে একটা বসে একটা স্বার্থ আছে, এখন তো চলে গেছে স্বার্থের দিকে, যে মব জাস্টিস করলে হয়তো আমি মব ভায়োলেন্স করলে আমি হয়তো সেখান থেকে কিছু আদায় করতে পারবো, সেখান থেকে নিতে পারবো, হয়তো দেখা যাচ্ছে প্রথম কিছু চাঁদা যাচ্ছে না পাইয়া পরে তাকে মব ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু ওই দিকে চলে গেছে। প্রথম অবস্থা যেটা ছিল সেটা ছিল যে সত্যিকার মব ভায়োলেন্স বা মব জাস্টিস ছিল বা মব হতো, কিন্তু এখন গেছে এটা মব ভায়োলেন্সের দিকে, যে আমার ভালো লাগে না তাকে, সে আমার সামাজিক প্রতিদ্বন্দ্বী, তাকে অন্যভাবে সে আওয়ামী লীগ করে। দেখা গেল যে একটা মামলা হলো, সেই মামলায় অজ্ঞাত থেকে ধরে নিয়ে গিয়ে তাকে ঢোকাই দিল। আসলে এগুলো আমরা কখনো চাই না, আমরা সুশাসন চাই, আমরা চাই সরকারের কর্তৃক কিন্তু সেই ব্যবস্থাটা করতে হবে। কিন্তু এই 1 বছর কিন্তু আমি সরকারের কাছ থেকে একটা মব ভায়োলেন্সের জন্য ওনার কোনো সুশাসনের কোনো ইঙ্গিত দেখি নাই, বা যারা করেছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিচার করবে আমরা দেখিনি। আমাদের বিএনপি বারবার তো তারা কিন্তু বলেছেন আমার ক্ষমতা আছে, আমি বহিষ্কার করতে পারি, আমি কিন্তু ফৌজদারি অপরাধের জন্য তাকে আমি মারতে পারি না, অ্যারেস্ট করতে পারি না। কাজে সরকারকে এই কাজটা করতে হবে। উনি কিন্তু ছুটতে বলছেন, উনি অনেক জ্ঞানী, যার জন্য উনি কিন্তু ওই কথাটা বলে দিয়েছেন বারবার, যে ফৌজদারি অপরাধ জন্য আমি বিচার করতে পারবো না, আমার দলের লোকও যদি অপরাধ করে আপনি ধরে নিয়ে যান, ইমিডিয়েট ধরে নিয়ে যান। কোনো কোনো জায়গায় আমরা দেখেছি, যেমন আমাদের পলাশে একটা ঘটনা ঘটেছিল, তখন দেখা গেছে উনি নিজে টেলিফোন করে, উনি ওই দিন আমাদেরকে টকশো গ্রুপের মিটিংয়ে বলেছেন, আমি নিজে টেলিফোন করে রেজবি সাহেবের মাধ্যমে, ডেজের মাধ্যমে আমি ওই দলের লোককে আমি অ্যারেস্ট করাইছি। তার মানে উদাহরণ দিলেন উনি, যে আমরা কাউকে ছাড় দেব না অপরাধ করলে, এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো, এবং ফৌজদারি অপরাধের জন্য পুলিশের মাধ্যমে নেব। এই জিনিসটা যদি আওয়ামী লীগের হাসিনা করতো, তাহলে কিন্তু তাকে আজকে পালাতে হয় না। সে কিন্তু অপরাধ করছে, যে বিএনপিকে পিটাইতে পারছে, তাকে পুরস্কৃত করেছে এলাকায়, কেউ মেম্বারের ইলেকশন করতে দিয়েছে, নাহলে চেয়ারম্যান ইলেকশন করতে দিয়েছে, যে যত বেশি খারাপ কাজ করতেছে তাকে তত তাড়াতাড়ি নৌকা মার্কাটা দিয়েছে। যার ধরুন কিন্তু আজকে আমরা এই সাফারিংটা করতেছি, যে আমাদের 17 বছরের এই সামাজিক যে সোশ্যাল যে আইনের ব্যবস্থাটা এটাকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে ফিরে নিয়ে আসতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য নাকি দেখা যাচ্ছে কথায় কথায় তারা আজকে মব থেকে মব ভায়োলেন্সের দিকে চলে যাচ্ছে। আমরা এটা কন্ট্রোল করতে পারছি না। এখন সরকারকে সে ভূমিকা পালন করতে হবে, এবং যে দলেরই হোক তাকে ধরে নিয়ে গিয়ে ইনস্ট্যান্ট তাকে জেলে ঢোকানো এবং বিচার করে তারপর বের করে নিয়ে আসা। আর আমরা যেটা করতেছি, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দল থেকে বহিষ্কার করছি। এই পর্যন্ত কয়েক হাজার বহিষ্কার হয়ে গেছে অলরেডি। তা আমি যেন বলি, আস্তে আস্তে কিন্তু একটা সিচুয়েশন আমাদের দলের দিকে, দলের লোকেরা কন্ট্রোলে চলে আসছে, যে হ্যাঁ এখন আমরা নিজেদের মধ্যে চর্চা করে, গণতান্ত্রিক চর্চা করে আমরা কীভাবে গড়ে দাঁড়াবো সেই ব্যবস্থা করে, এবং অন্যের দিকে যাওয়া যাবে না। মিস্টার রতন, এই যে ঐকমত্য কমিশন কাজ করছে, আমরা যতদূর বুঝছি যে এই মাসের মধ্যেই হয়তো তাদের সব কাজ গোটাতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন বা যা আছে টার্মস অফ রেফারেন্স সেই অনুযায়ী। আপনি কি দেখতে পাচ্ছেন যে কোনো কাজ হচ্ছে আসলে শেষ পর্যন্ত? মিটিং তো হচ্ছে, প্রতিদিনই মিটিং হচ্ছে, মিটিংয়ে আলোচনা হচ্ছে, মিটিংয়ে গরম গরম বক্তৃতা হচ্ছে, উত্তেজনা হচ্ছে, উত্তেজনার পর বেরোয় এসে প্রেস কনফারেন্স হচ্ছে, সব কিছুই হচ্ছে, নানা রকম বিষয়ে আলোচনা হচ্ছে। পত্রিকায় আমরা যেটু দেখতে পাই, কোনো বিষয়ে ঐক্যমত্য তৈরি হচ্ছে, কোনো বিষয়ে ঐক্যমত্য তৈরি হচ্ছে না, এটাই স্বাভাবিক। এখানে নানা ফিলোসফির পলিটিক্যাল পার্টিজ আছে, সব মত তো সবাই ধারণ করবে না, ফলে সংখ্যাগরিষ্ঠ মত যেটা ধারণ করবে সেটা ঐক্যমত্য হিসাবে আসবে, এবং বাকিগুলি বলা হবে যে এই আলোচনাগুলি হয়েছিল সেগুলি সংখ্যাগরিষ্ঠ মত পায় নাই, সেটাও জনগণ জানা থাকবে। কিন্তু এইটা যে মানে একটা জায়গায় কালমিনেট করবে হয়তো, কিন্তু কতটা সবাইকে নিয়ে করবে সেটা নানা রকম ভিন্ন মতের কথা আমরা শুনি, আমাদের নিজস্ব আমাদের যে নিজস্ব দলের প্রতিনিধিদের কাছ থেকেও শুনি। বলে আমার মনে হয় যে একটা তো আউটকাম বের হবে, সেটাতে সবাই স্বাক্ষর করবে কি করবেন সেটা পরের বিষয়, কিন্তু একটা ঐক্যমত্য স্বাক্ষর না করলে তো না স্বাক্ষর করবে। আমি বলছি যে মানে হয়তো স্বাক্ষরের সময় এসে বলবে, কেউ বলবে যে আমি ওয়াকআউট করলাম, এই করলাম, কিন্তু একটা ঐক্যমত্যের জায়গা হয়তো পৌঁছাবে শেষ পর্যন্ত, কারণ এত দীর্ঘ একটা আলোচনার জায়গা আসছে। আর আমি বা আমার দল ব্যক্তিগত আমরা মনে করি যে একটা ঐক্যমত্য হওয়া দরকার, কারণ একটা সংস্কার হওয়া দরকার।
90 সালে যে আন্দোলনে যেটাতে আমরা সবাই ছিলাম, সেই আন্দোলনের পরে যে তিন জোটের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা তো গ্রহণ করা হয়েছিল, বাস্তবায়ন করা হয়নি। সেই কারণেই আপনার 91 সালের পরে আবার 25 সালের মতো 24 সালের মতো একটা সময় আমাদেরকে দেখতে হলো। একটা গণতান্ত্রিক রূপান্তরের তো প্রশ্ন আমাদের থাকতেই হবে। সেই গণতান্ত্রিক রূপান্তরের বিষয়গুলি যদি এই ঐক্যমত্যের মধ্যে থাকে, আমি তো জাস্ট আমার সহবক্তার সাথে একমত যে এখানে যদি বিদেশ থেকে আনা লোকজনের চেয়েও যদি দেশে যারা আছে তারা যদি একটু তাদেরকে যদি প্রিফার করা হতো। ইউনূস সাহেবের একটু বিদেশ প্রীতি আছে, বিদেশে যারা কাজ করেছেন, বিদেশে যারা করেছেন তাদেরকে এনে মানে বিভিন্ন পদে বসিয়ে দেওয়া। এইটা আবার আমরা যারা দেশে ছিলাম, দেশে আছি, দেশের জন্য লড়াই করছি, তাদের জন্য একটু অবমাননাকর বটেই। আমি পার্সোনালি এটা নিজেকে মনে করি, কারণ এখানে অনেক যোগ্য ব্যক্তিরা আছেন যাদেরকে এই কাজগুলি দেওয়া যেত। সুতরাং মানে এই প্রশ্নগুলিও কিন্তু আলোচনা আসে তো, যে আপনি তো আমেরিকায় থাকেন, আমেরিকার মতো করে ভাবলে তো হবে না, বাংলাদেশের বাস্তবতায় ভাবেন, আলোচনাগুলিতে সেভাবে আসে। সুতরাং আমার মনে হয় যে একটা ঐক্যমত্য তৈরি হবে। ঐক্যমত্য অনুযায়ী ওই জায়গাটা ঐক্যমত্য খুব জরুরি, যে একটা নির্বাচন হইতে হবে, এবং সেই নির্বাচনটা হইতে হবে একটা সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচন আমরা গত 15.5 বছর ধরে দেখি নাই। কারণ আমি নির্বাচন করেছি 18 সালে, আমি সকালবেলায় গিয়ে দেখি আমার ভোট হয়ে গেছে রাতের বেলায়। তো এই ধরনের নির্বাচন তো আমরা মানে করব না। সুতরাং এই সরকারের কৃতিত্বটা ওই জায়গায় থাকবে যে এই সরকার যদি একটা স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ, সর্বজনের গ্রহণযোগ্য একটা নির্বাচন। এখানে আরেকটা প্রশ্ন আছে যে নির্বাচনটা কি কতটা অন্তর্ভুক্তিমূলক করা যাবে, করা উচিত অবশ্যই হবে না উচিত, এবং সেখানে আওয়ামী লীগের প্রশ্নটা একটা না, আওয়ামী লীগ যদি এখনো তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম স্থগিত মিনস হচ্ছে তার রেজিস্ট্রেশন স্থগিত ইলেকশন কমিশনে, তো ইলেকশন করতে পারার কথা না। এখন জিনিসটা হচ্ছে যে তারা কার্যক্রম স্থির থাকলেও তো আমরা দেখেছি যে কীভাবে নির্বাচন করে। তারা যদি সেইটা মেনেও যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এবং তখন তো আর তাকে না করতে পারবে না। জামাত ইসলাম করেছে না গত কয়েক বছর ধরে, তো জামাতের নিবন্ধন তো বাতিল ছিল, নিবন্ধন বাতিল ছিল, অন্য পদ্ধতিতে বিএনপির সাথে যোগ করে ইলেকশন করেছে। সেরকম স্বতন্ত্র ইলেকশনও করতে পারে তারা দাবি করে সেটা করতে পারে। কিন্তু এখনও তো সেই সময়টা আসে নাই যে ইলেকশন আগে এমন হতে পারে যে মানে তাদের স্থগিতাদেশ তুলে দেওয়া হতে পারে। তাদের তো মানে যেহেতু নিষিদ্ধ করে নাই, সুতরাং হতে পারে। অনেক কিছু ইফ এন্ড বাটস আছে সেখানে কিভাবে নির্বাচন হবে, তবে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হতে হবে। আসলে আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে ইস্যুবিহীন দেশে ইস্যুতে ভরা যদি হয়, আর ইস্যু যদি সীমাহীন ইস্যু হয়, তাহলে আপনি কোনো ডিজাইনও করতে পারবেন না। দেশের ডিজাইন কিন্তু আপনি করতে পারবেন না। আপনার ইস্যুগুলো হতে হবে ফিক্স, যে আপনি কতগুলো ইস্যু নিয়ে কথা বলবেন, আর সংস্কারই ধরেন আপনি কতগুলো ইস্যু নিয়ে করবেন। আগে আমার আইডেন্টিফাই করতে হবে পয়েন্টগুলো, কিন্তু দেখা গেছে যে একটার পর একটা ইস্যু কিন্তু আসছে। লাস্ট কিন্তু এই কিছুদিন ধরে এক ইস্যু আসছে পিআর নিয়ে। এই যে পিআরটা কিন্তু এর আগে কিন্তু এত সমৃদ্ধ ছিল না, ইদানিং পিআর নিয়ে কথা হচ্ছে। আর কিছুদিন পর হয়তো আরেকটা নতুন ইস্যু আসতে পারে। যদি ইস্যু যদি এখানে আসতে থাকে একটা পর একটা, আপনি কিন্তু কোনো ডিজাইন করতে পারবেন না। আমরা ডিজাইনে সব বলি কি ফ্রিজিং দ্য ডিজাইন পয়েন্ট, যে কী পয়েন্ট নিয়ে আমি ডিজাইন করব, সেই পয়েন্টগুলোকে আমি ফিক্স করি আগে। তা আমার এই সংস্কারের পয়েন্টগুলো কি, আমি এটাকে আগে ডিজাইন করি যে আমি এই পয়েন্টের বাইরে আমি যাব না। এখন যদি নতুন নতুন ডিজাইন আসে, নতুন নতুন পয়েন্ট আসে, আর আমি এটাকে খালি চেঞ্জ করতে থাকি, তাহলে মানে আনলিমিটেড টাইম লাগবে আপনাকে, আপনি কখনো শেষ করতে পারবেন না। এই জন্য আমি বলি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেভাবে যাচ্ছি, সেটার অধিকার যদি বাস্তবায়ন হতো, কিন্তু আজকে কিন্তু আমাদের এত কথার দরকার ছিল না। যদি মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন থাকতো, সুশাসন থাকতো, তাহলে এটা ছিল না। আমাদের এই যে আগের প্রক্রিয়াটা, যেটা কিন্তু খারাপ না, এই প্রক্রিয়াটা কিন্তু টোটালি কিন্তু জনবান্ধব। কিন্তু আমরা যারা ক্ষমতায় গিয়েছি বা জনগণের জন্য কাজ করেছি, কেউ হয়তো বা একটু ভালো করেছি, কেউ হয়তো বেশি খারাপ করেছে। সেই জন্য ফ্যাসিস্ট হাসিনা এসে কিন্তু এটাকে টোটালি ধ্বংস করে দিয়েছে। নির্বাচন মানে নৌকা পেলেই পাস, এই যে অবধারিত একটা সিস্টেমে পরিণত হয়ে গেছিলো। সেই জন্য কিন্তু আজকে দেখা গেছে যে আপনি অনেক সংস্কারের কথা বলছেন, পিআর সিস্টেম নিয়ে আসছেন, আরও অনেক কিছু কথা বলছেন। আমার কথা হলো যে আমরা যেখান থেকে সরে গিয়েছি, আমরা সেখানে আগে যাই। যে সিস্টেমে ছিলাম সেই সিস্টেমকে আগে বাস্তবায়ন করে দেখি না সেটার ফলাফল ভালো কি খারাপ, যেহেতু এটার অতীত রেকর্ড ভালো আছে, ভালো, আমি সেটাকে বাস্তবায়ন করি, তারপরে অন্য চিন্তা করব। তো এই জন্যই বলে যে আমাকে
পয়েন্ট ঠিক করতে হবে, আমার সংস্কার পয়েন্ট ঠিক করতে হবে যে আমি এই পয়েন্টে কাজ করব। আদারওয়াইজ আনলিমিটেড পয়েন্ট আসলে এটা সাইকেলের মতো ঘুরতে থাকবে, এটা আদৌ সমাধান হবে না। এই জন্যই মানুষ কিন্তু ভাবে মাঝে মাঝে ইলেকশন কি আদৌ হবে, মানুষের মনে চিন্তা আসে, একটা পর একটা ইস্যু আসে, এটা কবে হবে। তো এই জন্য আমি বলি ইলেকশন হতে হবে। এখন কবে হবে এটা ডিপেন্ড করে উভয় পক্ষের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। কারণ যে অবস্থায় অর্থনৈতিক অবস্থা চলে গেছে, আপনার রেমিটেন্স বলছেন না, এই তো আমাদের শ্রমিক ভাইয়েরা দিচ্ছেন, এই রেমিটেন্সে কিন্তু গ্রামের মানুষ পাচ্ছে, যাদের বাড়ি থেকে একটা ছেলে বিদেশ গেছে, 2 বছর কামাই করে একটা বাড়ি করে, 3 বছর মাথায় সে বিয়ে করে সে আবার যায়, এই পর্যন্ত। কিন্তু শিল্পোন্নয়ন না হলে বেকারত্ব মোচন হবে না। শিল্প না হলে ঢাকা শহরে বসে থাকা মানুষগুলো আস্তে আস্তে গ্রামে যাওয়া শুরু করেছে, কারণ চাকরি হারিয়া। তা আমি জন্য বলি যে শুধুমাত্র ওই রেমিটেন্স দিয়ে তাকে কিচ্ছু লাভ হবে না। এতে করে মানে নাক পর্যন্ত ডুবে পানিতে থাকা যাবে, বাঁচা যাবে না। দেশটা এমন একটা অবস্থান চলে যাচ্ছে, হয়তোবা আর কদিন পর ধাক্কায় দিয়ে দেওয়া হবে যে তোমরা চালাও। কারণ শিল্পোন্নয়ন না হলে দেশে উন্নয়ন কখনো হবে না, শিল্প বিকাশ না হলে কিছুতে হবে না। আমরা শিল্পর দিক দিয়ে কিন্তু পিছিয়ে যাচ্ছি, যেখানে আমরা এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা এখন বসে গেছি। এবং উন্নত রাষ্ট্রের সাথে তাল মেলাইয়া, বিশ্বের সাথে তাল মেলাইয়া আপনি কোথায় যাবেন, সেই নতুন প্রযুক্তির সাথে আপনি তাল মেলাইয়া কোথায় যাবেন, সেখানে আপনি যেতে পারছেন না। আমি দেখছি আমাদের সে ভিতরে কিন্তু অনেক ছেলেপেলে আছে, তারা নিজেরা ড্রোন বানায়। কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের পাঠালেন চট্টগ্রাম, ড্রোন বানালো একটা ছেলে, আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা গিয়ে দেখলাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন, তার বাসা বাড়িতে ঘুমানো জায়গা নেই, সে ল্যাব বানায় রিসার্চ করছে। কই আমরা তাদেরকে চিন্তা করবো কখন, আমাদের সেই সময় নেই। আমরা চিন্তা করছি এখন এই সংস্কার নিয়ে। দেশটা কিন্তু শুধু একটা সংস্কার ডিপেন্ড না, দেশটা কিন্তু আর অনেক কিছু আছে ভিতরে, সেগুলো আমি দেখছি না। ওনারা যে সেমিনার করছেন না, বসছেন না, যে আলোচনা করছেন, ওই আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা বলে ওই সুতার ভিতরে থাকতেছে, সুতার বাইরে যাচ্ছে না, প্র্যাকটিক্যাল হচ্ছেন না। ওরা প্র্যাকটিক্যালি দেখতে হবে যে দেশটা এখন কোন জায়গায় আছে, দেশের ভিতরে কীরকম মেধা সম্পন্ন লোক আছে, তাদের কোন জায়গায় কাজে লাগাতে হবে, লাগায় দেশটাকে নিয়ে যেতে হবে। সেখানে যাওয়ার সময়টা আপনি তখনই পাবেন যখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটা সুন্দর সরকার আসে, তখনই সে পারবে। কিন্তু এখনই আমরা আজকে 17 বছর ধরে ভোটের চিন্তা করি, ভোট দিতে পারবো কিনা, তাইলে আমরা কখন দেশ উন্নয়নের চিন্তা করব, কখন আমরা বেকারত্ব মোচনের চিন্তা করব। আমরা তো নিজের পায়ে দাঁড়াতে পারছি না এখনো। তো এই জন্য আমি বলি যারা সংস্কার করার চিন্তা করছেন তাদেরকে ভাবতে হবে যে আমার দেশের মেধা দিয়ে আমি দেশটাকে সাজাবো। এই যে এখন আমি আপনাকে বলি, আমাদের বিডার প্রেসিডেন্ট চেয়ারম্যান বানাইছেন আশিক সাহেবকে, উনি সুন্দর একটা প্রেজেন্টেশন দিলেন না, প্রেজেন্টেশন আউটকাম কি, বিদেশিরা ইনভেস্ট করবে, সে আমার দেশে ইনভেস্টর তো পালায় চলে যাচ্ছে দেশ থেকে, কারণ ইনভেস্টর আনবেন কি ভাই বিদেশ থেকে, তার আগে ভাবা উচিত আমার দেশ ইনভেস্টর আমি ঠিক করি। আরেকটা পয়েন্ট আপনাকে দিই, কিছুদিন আগে ওনারা ইনভাইট করেছিলেন আমাদেরকে বিডাতে, যে 100 ইনভেস্টর বাংলাদেশে আসছে, আমরা গিয়ে পেলাম 10 থেকে 12টা ইনভেস্টর, আর আমরা গেছি 500-রও বেশি। মানে ছোটো ছোটো ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, আমরা গিয়েছি তাদের সাথে কথা বলে তারা ইনভেস্ট করতে আসবে। আমি 2টা ইনভেস্টর খুঁজে পাই নাই, চলে গেছে। তার মানে কি এগুলি একটা ভুয়া, আমি ওখানেই বলে আসছি, একটা ভুয়া, একটা লোক দেখানো, একটা ধাঁধার মতো কাজ করছে। কারণ ওনারা প্র্যাকটিক্যাল লাইফের সাথে ওনারা কখনো কাজ করছেন না, ওনারা আজকাল ভিজুয়ালি দেখায় সারা বিশ্ব জানা আমরা অনেক কিছু করছি। নো, এগুলো প্র্যাকটিক্যালি যেতে হবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কেন বসে যাচ্ছে, ইন্ডাস্ট্রির মালিকরা কেন কাজ করছে না, কেন শিল্প উন্নয়ন হচ্ছে না, কেন প্রোডাকশন হচ্ছে না, কেন রপ্তানি হচ্ছে না, রপ্তানি আয় কমে গেছে। আপনি তো চার্ট দেখতে পারেন, দেখে তো আপনি মাঠে নামতে পারেন, কিন্তু আপনি নামতে চান না, আপনি শুধুমাত্র আসলে সংস্কার নিয়ে বসে থাকে। এই সংস্কার নিয়ে বসে থাকলে কাছে হবে না। তো এভাবে দেশটা কিন্তু নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি বললাম না শেষ পর্যন্ত দেখা যাবে ধাক্কা দিয়ে যাবে যে তোমরা চালাও। তো এই জন্য বলি যে এখনো সময় আছে, যত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত তাড়াতাড়ি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমাদের রক্ষা হবে না। জি, শিল্প নিয়ে আপনি বললেন, আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স বলি সরকারের আমলে। শেখ হাসিনা 2020 সালের 1 ডিসেম্বর বিনা কারণে 6টা বন্ধ করে দিয়েছে, চিনিকল বন্ধ করে দিয়েছে। তো আমরা তো যেহেতু আমি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত আছি, দীর্ঘদিন লড়াই করে 5ই আগস্টের পর আমি ভাবলাম যে এই একটা সুযোগ পাওয়া গেল, এখন আমরা একটা দিই। তা আমরা একটা মেমোরেন্ডাম দিলাম শিল্প মন্ত্রণালয় এবং চীন ও খাদ্য শিল্প কর্পোরেশনে। সেটার প্রেক্ষিতে সরকার মহোদয় এবং উপদেষ্টা মহোদয় তারা একটা টাস্ক ফোর্স করে দিছে এবং আমাকে সেই টাস্ক ফোর্সের যুগ্ম আহ্বায়ক করেছে। তো এটা অনেক গবেষণা করে একবার মানে ফিল্ড লেভেলে গবেষণা করে আমরা একটা প্রস্তাব দিলাম এবং এটাও আমি খুশি যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই 6টা চিনিকল আবার বছর ভিত্তিতে প্রতি বছর 2টা করে 6টা খোলার অনুমোদন দিয়েছে। এখন প্রথম যে 2টা চিনিকল খোলার অনুমোদন দিয়েছে, গত অর্থ বছরে এটা হওয়ার কথা ছিল, মানে
মাত্র একটাতে 8 কোটি একটাতে 5 কোটি টাকা লাগবে আর কি প্রথম বছর প্লান্টেশন শুরু করতে, আর মারাই শুরু হবে আরও 1.5 বছর, মানে 14 মাস লাগে একটা আখ বড় হতে, তারপরে মারাই শুরু হবে। এই টাকাটাই পাওয়া যাচ্ছে না। মানে ইন্টারেস্টিং, 13 কোটি টাকা একটা দেশের জন্য, সেটা পাওয়া যাচ্ছে না বলে চিনিকল 2টা বন্ধ হয়ে আছে। আমরা গতকালকে আবার গেছি এবং তারা বলছে যে এই আমরা বাজেটের জন্য অপেক্ষা করেছিলাম যে এই বাজেটে হবে কিনা। অক্টোবর মাস থেকে প্ল্যান্টেশন শুরু হবে, কিন্তু বাজেটে কোনো অ্যালোকেশন নাই। তো এই যে পরিস্থিতি, আপনি যে বললেন যে মানে প্রায়োরিটিটা, এটা কি সমন্বয়হীনতা নাকি? এটা প্রায়োরিটি, মানে আপনি কোথায় প্রায়োরিটি দিবেন? আপনি শিল্পে প্রায়োরিটি দিতে হলে মানে চিনি তো আমাদের একটা মানে স্ট্র্যাটেজিক পণ্য। 20 লক্ষ মেট্রিক টন চিনি প্রতি বছর আমাদের লাগে, সেখানে মাত্র 70 টন চিনি হলো বাংলাদেশে উৎপাদিত হয় কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে। কিন্তু পুরো জিনিসটাই তো একদল মানে আপনার কর্পোরেটদের কাছে চলে গেছে। 5-6টা কর্পোরেট হাউস বাংলাদেশের চিনি কন্ট্রোল করে। ফলে যখন তারা চায়, আমার মনে আছে করোনার ঠিক আগে 54 টাকা 55 টাকা চিনির কেজি ছিল, এখন 120 টাকার নিচে কোনো চিনি পাওয়া যাবে না। এটা আরও বেশি হয়েছিল। তো ফলে এই যে সরকার, এইখানেই তো সংস্কার দরকার ছিল। সরকার যদি জনবান্ধব হতেন, তাহলে তো এইসব জায়গাগুলিতে সংস্কার দরকার ছিল। এই কর্পোরেটগুলি তো শেখ হাসিনাকে বন্দি করে রেখেছিল, বা শেখ হাসিনার দ্বারা এরা মানে বেনিফিটেড হয়েছিল। এই অ্যাসালম আজকে পলায় গেছে সে, কিন্তু অ্যাসালমেরই তো এই সমস্ত খাদ্যপণ্যের কারবার। সুতরাং তাদেরকে যে আপনি মানে প্রশ্রয় দিয়েছিল যারা, সেই প্রশ্রয় তো এখনও আপনি ডিসম্যান্টেল করে দেন নাই, আপনি ভেঙে দেন নাই সেই প্রশ্রয় তো এখনও আছে। ফলে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণের আসলে ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা, এটা খুব পপুলার কথা যে আমরা ফেসিস্টকে তাড়াইছি, কিন্তু ফেসিজম তৈরি হওয়ার যেই ব্যবস্থা, সেই ব্যবস্থার তো পরিবর্তন আমরা করতে পারি নাই। ফলে আমরা দেখছি যে আমাদের এক সাধারণ মানুষ হিসাবে একজন রিক্সাওয়ালাকে যদি আপনি জিজ্ঞেস করেন, রিক্সাওয়ালার কথা কেন বললাম, এই গণঅভ্যুত্থানে রিক্সাওয়ালার তো কোনো দাবি ছিল না, কারণ এটা তো কোটা না মেধা, কোটার তো দাবি রিক্সাওয়ালার ছিল না, তার তো কোনো চাকরির দরকার নাই, তার তো কোনো কিছুর দরকার নাই। 24 জন রিক্সা শ্রমিক হলো জীবন দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনও কিন্তু জীবন দেয় নাই, একটা ছাত্র কিন্তু জীবন দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 24 জন রিক্সা শ্রমিক জীবন দিয়েছে। তারা কি স্বার্থে দিয়েছে? তারা দেখেছে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে, আর ভাই ব্রাদারকে হত্যা করা হচ্ছে, তারা রাস্তায় নেমে গেছে। তাদের জীবনের তো কোনো পরিবর্তন হয় না। রিক্সাওয়ালারা তো বলে, আরে ভাই যা ছিলাম তো তাই আছি, আমাদের তো কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু পরিবর্তন করা যেত, শুধু শ্রীলঙ্কার উদাহরণ দিলেই বোঝা যাবে। একই ধরনের একই মাত্রার একটা গণঅভ্যুত্থান শ্রীলঙ্কায় হয়েছে। শ্রীলঙ্কায় যারা ক্ষমতায় গেছে এখন, সেই কমিউনিস্ট বা জেভিপি সরকার, তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের দল থেকে হয়েছে। তারা দ্রব্যমূল্যের যে ছিল, দ্রব্যমূল্য তারা কমিয়ে ফেলেছে, তারা চালের দাম কমিয়ে ফেলেছে, তারা ইকোনমিক সব যে সূচকগুলি আছে সেগুলিতে ব্যাপক উন্নয়ন করেছে। IMF এখন আর তাদেরকে মানে করে না। ফলে আমাদের দেশের যারা ক্ষমতায় এসছেন তাদের প্রায়োরিটি ছিল ভিন্ন, আর শ্রীলঙ্কায় যারা ক্ষমতায় গেছেন তাদের প্রায়োরিটি ছিল ভিন্ন। তাদের প্রায়োরিটি ছিল মানুষ, আর আমাদের যারা ক্ষমতায় গেছেন তাদের প্রায়োরিটি হচ্ছে ক্ষমতা। জি, ইঞ্জিনিয়ার বকুল, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। আপনি চিনি উৎপাদনের যে একটা কথা বলছেন না, চিনি উৎপাদন করলে কিন্তু ফ্রি অফ কস্ট হয়। আমি যদি বলি জানার স্বার্থে, আমরা যে আখ দেই, আখের যে সুবলাটা থাকে, এটা পড়ে কিন্তু যে ছাই পায়, এটা কিন্তু ফ্লাই অ্যাশ হিসাবে সিমেন্ট ফ্যাক্টরিতে যায়। তারপর আপনার আখের জুস থেকে চলে আসে আমাদের টার, ঠিক আছে, যে চিনির জন্য যা টার, মানে এই টার নিয়ে ইউজ করা হয় আবার কিন্তু হেসেফু হিসাবে পাওয়ার প্লান্টে। তো এই সব কিছু হিসাব করে এই সুবলাপুরে যে ফায়ার হয়, ফায়ার দিয়ে যে পাওয়ার তৈরি হয়, সেই পাওয়ার দিয়ে কিন্তু পুরো প্লান্ট চলে। তার মানে কি, আমি এটা রিসার্চ করেছি এই বাংলাদেশের 2টা চিনি কলে, যে ফ্রি অফ কস্ট হয় চিনি উৎপাদন, কিন্তু ওইটা রিনোভেশন করতে গিয়ে হিউজ টাকা যেটা চলে যায়, তা দেওয়ার পরও আমাদের যে রেট হয় সেটা আমাদের উৎপাদনের চাইতে অনেক কম হয়। কিন্তু সিন্ডিকেটিংয়ের কারণে এই বাংলাদেশে এটা হচ্ছে না। গত সরকার এটা হয়নি, কয়েকটা টেন্ডার পঞ্চবারের মতো গিয়ে সেটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু টেন্ডার হতে দেয় নাই, কারণ চিনির দাম তখন অর্ধেকের কম হয়ে যায়, বুঝছেন। এই হলো আসল রহস্য, বুঝছেন। কারণ চিনি উৎপাদন টোটালি ফ্রি হয়ে যায়, তার যে বাই প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করলে, এবং ইভেন স্পিরিট আসে সেখান থেকে। তো আমি যে কথা বলবো, সততা থাকলে এবং মানুষের ইচ্ছা থাকলে দেশটাকে পরিবর্তন করা যায়। এই যে ব্যাংক লোনের কথা আপনি বললেন, যে লোন পড়ে আছে,
এই 5ই আগস্টের আগে 1,57,000 কোটি টাকা, যে টাকা আনপে লোন আছে সেটাই তোলা হচ্ছে না। এখন ওই ব্যাংকে লোন দেবে, নেক্সট সে লোন দেবে কীভাবে, এখন শিল্পোন্নয়ন হবে কীভাবে? আমি কিন্তু সংস্কার নিয়ে বসে আছি, আমি কিন্তু ব্যাংকের দিকে তাকাচ্ছি না। আর 2 দিন পর বলছি 5টা ব্যাংক ক্লোজ হবে, 10টা ব্যাংক ক্লোজ হবে, এই কথা বলে কিন্তু ব্যাংকিং সেক্টর আরও একটা 10 নামাচ্ছে। অনেকে চিন্তা পড়ে গেছে ব্যাংকগুলো কী অবস্থা হয়, এই 10টা ব্যাংকের অবস্থা খারাপ, এই 5টা ব্যাংক এক করে দেবো, 10টা ব্যাংক করে দেবো। আসলে এগুলো বলা উচিত না, যা করা উচিত চুপচাপ করা উচিত। দেখেন এই যদি নেক্সট লোন না আসে তাহলে যারা এক্সপানশন করবে তারাও যেতে পারছে না। এখন যারা ভালো বিজনেসম্যান লোন নিয়েছে তারা কিন্তু এখন লোন পাচ্ছে না, ওই যে খারাপ লোন গ্রহীতার জন্য। তো এইগুলোর দিকে নজর না দিলে, শিল্পনের নজর না দিলে, আর্থসামাজিক অবস্থা ঠিক না করলে ব্যবসায়িক জীবনটা তো এমনি ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আরও খারাপের দিকে চলে যাবে। তা আমি বলি যে যারা যারা এই কাজগুলো করছেন সংস্কার নিয়ে এবং পরিবেশ সৃষ্টি করছেন নির্বাচনে, আমার মনে হয় এটা লেন্দি হওয়ার কারণে আমরা এই সাফারিংটা করছি। যদি 3 মাসের ভিতরে নির্বাচন হয়ে যেত তাহলে দেখা যেত যে সরকার ক্ষমতা আসবে সে তখন প্যারালালি প্রত্যেকটা সেক্টরে কাজ করতো। এখন ওনার প্যারালালি পাচ্ছেন না, কারণ প্যারালালি করবেন যে লোকগুলো কাজ করছেন ওনারা তো সব সেক্টরে তার এক্সপিরিয়েন্স না। দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার আন্ডারে অনেকগুলো সেক্টর, উনি কতটা সেক্টরে কাজ করবেন। তো এই জন্যই বলা হয় যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকারের লেন্দি হলে দেশের জন্য অনেক বড় ক্ষতিকর হয়ে যায়। মিস্টার রতন কিছু যোগ করবেন? মানে নির্বাচনটা কেন জরুরি দরকার সেটা আমি একটু অনেক চিন্তা করি যে কেন আমরা জরুরি নির্বাচন চাচ্ছি। লোকজন বলে আপনারা তো জিতবেন না, আপনারা কেন নির্বাচন চান? এই কারণে চাই কারণ এখন একটা সরকারের মধ্যে কিন্তু 3টা সরকার চলে। যদি বলি যে এই যে সরকার যারা ক্ষমতা আছে তারা আছে, বিএনপির ভাইয়েরা আছে, জামাতের ভাইয়েরা, তাদের ক্ষমতা না থাকা সত্ত্বেও তারা মনে করে যে তারা ক্ষমতায় আছে। এই জায়গা থেকে এই যে নৈরাজ্য থেকে যারা জনগণের সম্মতি পাবে, যারা জনগণের ম্যান্ডেট পাবে, তাদের হাতে ক্ষমতা যাক, সেটাই হচ্ছে দেশ চালানোর জন্য হলো আমার মনে হয় যে এখন উপযুক্ত কাজ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল কাফি রতন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক চুলচেরা বিশ্লেষণ করেছেন গত 11 মাসের পরিস্থিতি, কিন্তু মূল কথা দুজনেরই একটাই, সেটা হচ্ছে নির্বাচন দরকার। কেন নির্বাচন দরকার? দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করবার জন্য। কেন নির্বাচন দরকার? দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবার জন্য। এবং নির্বাচন যত দ্রুত করা সম্ভব দেশের জন্য তত মঙ্গলজনক। বাংলাদেশের ইতিহাস বলে যে 90 দিনের মধ্যেই আসলে নির্বাচন করা সম্ভব। সংস্কার, বিচার, ঐকমত্য, এগুলো এখনও পর্যন্ত আজ অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেগুলো রেটরিকের মধ্যেই সীমাবদ্ধ, কথার মধ্যেই সীমাবদ্ধ, কোনো অ্যাকশন কিন্তু কার্যত এখন পর্যন্ত দেখা যায়নি। কাজে এগুলোর মধ্যে আটকে থেকে নির্বাচনকে প্রলম্বিত বা বিলম্বিত করবার চেষ্টা, এটা আসলে এক ধরনের ষড়যন্ত্রের আভাস দেয়, যেটা বাংলাদেশের জনগণ আসলে কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।